আসসালামু আলাইকুম। গত কয়েকদিনের প্রকাশিত সংবাদ নিয়ে যথারীতি পঞ্চমঞ্জন আজ ৭/৭/২০২৪। এই একেকজন সাধু সন্ত, সরকারি কর্মচারী, এনারা সবাই সাধু সন্ত। এনাদের ওই সম্পত্তির বিবরণ যেভাবে বেরিয়ে আসছে একের পর এক, তাতে নতুন করে দাবি এটা চালু হয়েছে বাজারে যে সমস্ত ওই সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দাখিল করতে হবে। সরকারি চাকরি বিধিমালা ১৯৭৯ মোতাবেক এই চাকরিজীবীদের সম্পদের হিসাবের বিবরণ প্রতি বছর দেওয়ার কথা ছিল। এটা কিন্তু তাদের বিধিমালায় আছে, সরকারি চাকরিজীবী বিধিমালা। কী বা তোয়াক্কা করে বিধিমালার? আর করবেই বা কেন? কোনো রকমভাবে একবার যদি একটা বিসিএস ক্যাডার হওয়া যেতে পারে, বাস সেই তো দেশের মালিক। কেমন হাগল হয়েছেন নি? এই মালিক আবার কার কাছে হিসাব দেব? এ হলো সরকারি কর্মকর্তা। যাই হোক, এই যে বেগম খালেদা জিয়ার সরকারের সময়, বিএনপি সরকারের সময় ওরা আবার কী করছিল, ১ বছর পর পর যে দাখিল করার নিয়মটা ছিল সেটাকে ওনারা আবার দীর্ঘায়িত করে ৫ বছর পর পর করে, যাতে ওই পয়সা করে কামায় বেশ সামাল টামাল দিয়ে আসে, তারপরে হিসাব দিতে পারে। তাই সামাল দেওয়ার জন্য তা হয়তো তাদের সময় দিয়েছিল। মানে একটা রীতিমতো একটা গ্রিন সিগন্যাল, যাও বাবা সামাল টামাল দিয়ে আসো, আসি হিসাব দাও, ৫ বছর পর পর দাও। তাতেও এই মালিকরা রাজি না। এই বিধিমালাকে কেউ তোয়াক্কা করে না, সব ইগনোর করে চলছে। আজ কত ৪০-৪৫ বছর হলো। এভাবেই সরকারি কর্মকর্তা, তাদের তো একটা প্রেস্টিজ আছে। রাজনীতিবিদদের সাথে পাল্লা দিয়ে এই যে এনারাও মানে বলগাহীনভাবে চলছে, বেগমপাড়া চলছে, সেকেন্ড হোম, এই বেনজির মতুরের মতো কত রাঘব বোয়াল যে প্রশাসনে আছে, সম্প্রতি কিছু কিছু করে এক একটা একজন দুজন করে বেরিয়ে আসছে। খুবই কম সংখ্যায় যেগুলো আসছে, খুবই কম। এরকম কত আছে? তো এই যে গত কয়েকদিন আগে, গত মঙ্গলবারে, আই থিঙ্ক মঙ্গল কি বুধবারে, সচিবালয়ে একটা মিটিং হলো সব সচিবদের নিয়ে, যে এই এই সরকারি আদেশ যেটা বিধিমালা, এটা পালন করা হবে কি না এই নিয়ে। এর মধ্যে কয়েকজন বক্তব্য দেন সচিব। তাদের কথা হলো যে আয়কর আইন ২০২৩ অনুযায়ী এসব তথ্য প্রকাশ করা যাবে না, তথ্য গোপন থাকতে হবে। তার মধ্যে ২-৩ জন দের ভেরি ফিউ ইন নাম্বারস আছেন, এখনও কিছু শত অফিসার তো আসেনি। তারা আবার হিসাব দিতে, তাদের স্ত্রীদের সম্পদের হিসাব দিতেও দিতে হবে বলে তারা দাবি করে। এরকম হয়তো ধরেন যে ধারণা করা যাচ্ছে এই কয়েকজনে হয়তো ওই বাইরের সেকেন্ড হোম টোম নাই, যার জন্য ওনারা দিতে রাজি আছে এবং দিতে চান। তারপরে লাস্টে মিটিংয়ের শেষে সিদ্ধান্ত হয় যে প্রত্যেক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হিসাবের বিবরণী দাখিল করবেন, তার বিবরণী দেবেন, কিন্তু এই তথ্য আবার কর্তৃপক্ষ গোপন রাখবে, কাউকে প্রকাশ করতে পারবে না। জনগণের কাছে এই তথ্য প্রকাশ করা যাবে না। তাহলে হিসাব দিয়ে লাভ কী ভাই? কেন প্রকাশ করা যাবে না? আপনি যদি অকামগুলি না করেন তাহলে জনসম্মুখে প্রকাশ করতে আপনার আপত্তি কী? আপনার হেঁসেলের উনুন জলে জনগণের ট্যাক্সের টাকায়, তাদেরটা খাবেন আর তাদের হিসাব দেবেন না, এমনটা ভাবলেন কেন? যাক, তাদের মতো তারা ভাববেন, তারা বড় বড় দেশ চালান, তারা দেশের মালিক, এতে তাদের সিদ্ধান্তই না বড় কথা। এবার প্রধানমন্ত্রী চীন যাত্রা নিয়ে একটু কথা বলি। এই চীন যাত্রায় তো আগামীকাল ৮ তারিখে যাচ্ছেন। ভারতের সফল যাত্রার পরে এবার চীন যাত্রা। ভারতকে কী কী
দিয়ে এসছেন, তা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। প্রকৃত কী কী গেছে, কী কী দিয়েছেন সেটা তো জানা যায় না, কিছু তো সবসময় গোপনই থাকে। যাই হোক, চীনে কিন্তু যাচ্ছেন কিছু দিতে নয়, কিছু নিতে। আর পররাষ্ট্রমন্ত্রী তো আমাদের হাসান মাহমুদ উনি জানিয়ে দিয়েছেন যে এ যাত্রায়, এই চীনে যে যাচ্ছেন উনি, এ যাত্রায় ভারতের কোনো আপত্তি নেই। ভারত সিগন্যাল দিয়ে দিয়েছে, যাও বাবা। গত 15 বছরে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে চীনের অনেকগুলি। চীনের প্রেসিডেন্ট ওই শি জিনপিং যে একবার বাংলাদেশে আসছিলেন মনে হয় 15-16 সালের দিকে, তখন উনি $21 বিলিয়ন ঋণের আশ্বাস দিয়ে গেছিলেন। চীন এই ঋণ ছাড়াও প্রায় $7 বিলিয়ন বিনিয়োগ অলরেডি করেছেন। চীনের অর্থনীতি হচ্ছে এখন উদ্বৃত্ত অর্থনীতি। তারা বিনিয়োগের জায়গা খুঁজছে। এশিয়া আফ্রিকার বিভিন্ন দেশকে তারা লোন দিচ্ছে। ভৌগোলিক কারণে বাংলাদেশ চীনের জন্য উপযুক্ত স্থান। চীনের প্রকল্প হলে চীনা নাগরিকদের এখানে কর্মসংস্থান হয়। বিভিন্ন খাতে চীনা প্রায় 700 কোম্পানি বাংলাদেশে কাজ করছে বলে বিবিসি জানাচ্ছে। 700 কোম্পানি, তার মানে অলরেডি চারিদিক দিয়ে সারাউন্ডিং দিস কান্ট্রি, এভরিওয়্যার চীন। আমরা শুধু ভারত ভারত করি, ভারত থেকে চীনও এসে গেছে। তো চীন আসছে ব্যবসা করতে, ভারত আসে দখল করতে, পার্থক্য এখানে। তো এই যে চীনা কোম্পানিগুলি যেসব চুক্তি পেয়েছে তার পরিমাণ, চুক্তির পরিমাণ প্রায় $23 বিলিয়ন। তো এই যে 700 প্রায় এত সব কোম্পানিতে কত কী পরিমাণ চীনা নাগরিক কর্মসংস্থান হয়েছে, কী পরিমাণ চীনা নাগরিক কাজ করছেন, এ ব্যাপারে কিন্তু কথা হয় না। কথা হয় অনেক সময় ভারতের নিয়েই কথা হয়, তো চীনেও আছে, বহু চীনা কোম্পানি কাজ করছেন। আর চীন যদি এইসবগুলো লোন না দিত তাহলে তো তাদের এই নাগরিকের বিশাল একটা কর্মসংস্থান এটা তো হতো না। নিজের দেশে বেকার সমস্যা বাড়ত। এ কারণে চীন আরও চাচ্ছে লোন না বাবা, কাজ করো। আবার এদিকে পণ্য রপ্তানিতেও চীন অনেক আগে গেছে। যেখানে আজ থেকে ধরেন 10 বছর আগে আমদানি করা হতো চীন থেকে প্রায় $600 কোটি মতো, এই এখন বর্তমানে প্রায় এটা $2000 কোটি উপরে আমদানি হয় চীন থেকে। সুপার পাওয়ারের আকাঙ্ক্ষা নিয়ে এই অঞ্চলে আধিপত্য রাখতে চায় চীন। ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে এশিয়া ইউরোপের 60টি দেশের সাথে সড়ক ও রেলপথে সংযুক্ত হতে চায়। আর চীনকে সিপাই রাখতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আমেরিকার। ইউএস চায় বাংলাদেশ এই জোটে যোগ দিক, আর চীন সেটা আবার চায় না। 1962 সালে যুদ্ধে ভারতের কাছে আকসাই চীনের 38,000 বর্গ কিলোমিটার জায়গা তারা দখল করে নেয়। এটা এখনও তাদের দখলে আছে। ভারতের অরুণাচল প্রদেশকে চীন এখনও নিজের ভূখণ্ড বলেই দাবি করে আসছে। ভারতের কাছে চীন এক আতঙ্কের নাম। এজন্য ওই শিলিগুড়ি করিডর, এই করিডরের বিপরীতে বিকল্প রাস্তা ভারত খুঁজছে। এজন্য ভারত কখনো চাইবে না চীনকে, মানে বাংলাদেশকে চীনের হাতে তুলে দিতে। এই চীনের দখলকৃত আকসাই চীন ছাড়াও অরুণাচল ও আসামের কিছু অঞ্চলকে ঐতিহাসিকভাবেই একটা তিব্বতের বহিরাংশ বলেই দাবি করে চীন। অরুণাচলের নতুন আবার নামও দিয়েছে নতুন করে সিয়াং প্রদেশ, এবং সেখানকার অরুণাচলের বিভিন্ন স্থানের নাম চীনা নামের সাথে তিব্বতী নাম রেখেছে। তো যাই হোক, এই চীনের কাছে তিব্বত এবং তাইওয়ান চীনের কাছে একটা সেন্সিটিভ ইস্যু। এই সময় মানে একসময় ইউএস চীনের এই এক চীন নীতি মেনে নিয়েছিল যখন চীনের সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করতে গেল। তো কিন্তু এই নতুন করে আবার এই তিব্বত ইস্যুকে
চীনের বিরুদ্ধে খাড়া করছে ইউএস। এরই মধ্যে ইউএস রিজলভ তিব্বত অ্যাক্ট এটা পাশ করছে, যেখানে বলা হয়েছে ইউএস ওই তিব্বতের কথিত যে প্রবাসী সরকার তাদের সহযোগিতা দিয়ে যাবে। ইতিমধ্যে তারা ওই ভারতে নির্বাসিত দালাই লামার সাথে যোগাযোগ করছে এবং যথারীতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এই রিজলভ তিব্বত অ্যাক্ট ইউএস করছে, কিন্তু এই অ্যাক্টের জন্য ভারত চীনের সম্পর্ক অবনতি হতে পারে। এই সব মিলিয়ে ভারত কথিত চিকেন নেকের বিপরীতে ওই বিকল্প সরবরাহ লাইন দ্রুত নিশ্চিত করতে চায়। আর এই জন্যই চীন তিস্তা প্রকল্প করতে এসে ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলুক, তা কেন ভারত চাইবে? অতএব ধরে নিতে পারি প্রধানমন্ত্রী চীন সফরে তিস্তা প্রকল্পে শুরু হবে না। সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কিভাবে আরও গভীর করা যায় এবং পারস্পরিক লাভজনক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে দুই দেশের নেতারা কথা বলবেন, মানে প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে কি তিনি তিস্তা প্রকল্পের কথা বুঝালেন? আর প্রধানমন্ত্রী কি ভারতের ইচ্ছার বিরুদ্ধে চীনের সাথে তিস্তা প্রকল্পের চুক্তি করবেন? এর উত্তর জানতে আরও কয়েকদিন আমাদের অপেক্ষা করতে হবে। আরেকটা খবর আসতেছে, নিউজ মিডিয়ায় এগুলো আসতেছে, মিডিয়ার থেকে এগুলো বেশি খবর চাঙ্গা সোশ্যাল মিডিয়ায়, যেটা হলো বন্যা আপার বন্য আচরণ। আমাদের প্রিয় শিল্পী, আমার তো প্রিয় শিল্পী রেজওয়ান চৌধুরী বন্যা, ওনার ওই বিনার মিহি টানে চিরচরিত সুরের যে রবীন্দ্রসঙ্গীত, তাকে আধুনিক বাদ্যযন্ত্র সহকারে পরিবেশন করে বন্যা আপা শ্রোতাদের মন জয় করছিলেন। আমার ওই একলা থাকা দিনগুলিতে বন্যার ক্যাসেট ছিল নিত্যসঙ্গী। সকালে ঘুম থেকে উঠেই ক্যাসেট ছেড়ে দিয়ে তারপরে যেতাম চা বানাইতে। দিন শুরু হতো বন্যা আপার এই সুরের মূর্ছনায়। এই বন্যা আপা নাকি ওই খাল দখল করে গড়ে তুলেছে তার নিজের প্রতিষ্ঠান সুরের ধারা। শুনে আমার বিশ্বাসই হচ্ছিল না যে বন্যা আপা খাল দখল করতে পারে। যাক, চেতনার ছোঁয়া তো সবার উপরই পড়ে। তো ওনারও ওই চেতনার ছোঁয়ায় বাংলাদেশ ওই জায়গাটা নাকি আন্তজেলা ট্রাক সমিতির অফিস ছিল আর কি, সেটা ভেঙে গুড়িয়ে দিয়ে উনি দখল নেন প্রথমে 50% জমি। তারপরে ওই রামচন্দ্রপুর খাল ভরাট করে প্রায় 110% জমির বেসুরো উপায়ে দখল করে সুরের ধারা নির্মাণ করেন। এতে সাহায্য করতে পারছে 1917 সালে পুলিশ এসে ওই লাঠিপেটা করে অবৈধ জমি দখল করে দেন। এরপরই তারা এই ভবন নির্মাণ করছেন। যদ্দূর জানা যায় এখানে ওই খাস জমি দখল করেই তিনি এগুলো করছেন। পরে হয়তো বরাদ্দ নিতেই পারেন। ভারতীয় প্রেসিডেন্ট প্রণব মুখার্জি পর্যন্ত এখানে আসছিলেন এবং তিনি ওই তার গান শুনে মুগ্ধ হয়ে পদ্মশ্রী উপাধি দেন, ডেকে নিয়ে গিয়ে পদ্মশ্রী দিলেন। এই চেতনায় উদ্বুদ্ধকারী দখলদারীরা যারা দখল করে, দখলকারী আর কি, চেতনায় উদ্বুদ্ধ এই খাল দখলকারীরা আবার এক একজন পরিবেশবাদীও বটে। যাক, প্রসঙ্গ আরেকটা, শুভঙ্করের অর্থনীতি আর কি, রপ্তানিতে শুভঙ্করী। বিদায়ী অর্থ বছরের 10 মাস এবং এর আগের অর্থ বছরের 10 মাস, এই টোটাল 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছে এপিবি। আর
বাংলাদেশ বলছে ওই 20 মাসে রপ্তানি হয়েছে $6,980 কোটি। তার মানে বাংলাদেশের হিসাবে, ব্যাংকের হিসাবে $2,334 কোটি কম রপ্তানি হয়েছে। কেন এই পার্থক্য? কি ঘটে থাকতে পারে? এক নম্বর হতে পারে যে ওই কাস্টমসের মাধ্যমে যে তথ্য ইপিবি দিয়েছে সেখানে তারা ওই ওভার রিপোর্টিং করেছে। 2 নম্বর হতে পারে রপ্তানি বেশি দেখি রপ্তানিকারকরা ওই সাবসিডি সুবিধা নিয়েছে। এটা করতে পারলে তো রপ্তানিকারকদেরও লাভ, ওই কাস্টমস কর্মকর্তাদেরও লাভ, দুজন আর যখন। 3 নম্বর কারণ হতে পারে যে পরিমাণ রপ্তানি করা হয়েছে সেই পরিমাণ রপ্তানি দেশে আনা হয়নি। হিসাব ক্লিয়ার? যদি এটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে বেগমপাড়া আরও কিছুটা এক্সটেন্ড হবে। এটাই আমরা ধরে নিতেই পারি। সর্বোপরি এই ফুলিয়ে ফাঁপিয়ে সব কিছু দেখার ভিতরে আবার একটা রাজনীতি আছে, একটা রাজনীতি কাজ করে। এতে আবার কি হয়, ওই জিটিভি একটু বেশি করে দেখানো যায়। তো দেখাই লাভ কি? তো পরে আবার প্রকৃত অবস্থা ফিরে আসে, বেরিয়ে পড়ে। দেখ, দেশে চলছে এখন কোটা আন্দোলন, ছাত্রদের, ছেলেদের, বেকার যুবকদের। আমাদের সবার উচিত এই কোটা আন্দোলনের ছেলেদের পাশে দাঁড়ানো। কোনো বিবেক সম্পন্ন মানুষ এই বৈষম্যমূলক আচরণ মেনে নিতে পারে না। গোষ্ঠীশুদ্ধ সুবিধা ভোগ করার জন্য কেউ যুদ্ধে যাননি। মুক্তিযুদ্ধ এদেশের অহংকার, মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। যখন দেশের প্রয়োজনে তারা জীবন বাজি রেখে জীবন বিলিয়ে দিতে প্রস্তুত ছিলেন, তারা ছুটে গেছেন যুদ্ধের মাঠে। অথচ তাদেরকে এখন জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড় করানো হচ্ছে, যেন জনগণের থেকে এরা বিচ্ছিন্ন কেউ, এরা দেশের কেউ না। গোষ্ঠীশুদ্ধ সুবিধা ভোগ করার জন্য তো এরা যাননি যুদ্ধে, কেউ যাননি। তাহলে এখন কেন গোষ্ঠীশুদ্ধ সবাইকে সুবিধা ভোগ করতে হবে? মুক্তিযুদ্ধের ভাতা দেওয়া হচ্ছে, সম্মানই দেওয়া হচ্ছে, ওকে, ফাইন, তার সম্মান দেখানো যেতে পারে। তার মৃত্যু হলে তার স্ত্রীকেও দেওয়া যাচ্ছে, দিচ্ছেন সরকার, দিতে পারে, স্ত্রী পর্যন্ত ঠিক আছে। কিন্তু তারপরে তার সন্তানরা কেন পাবে এই ভাতা? তার নাতিপুতি কেন পাবে? এটা কি? এটা বন্ধ করা হোক। এই যে এই ভাতা আছে, কোটা আছে, কোটাতে আবার তাদের চাকরি আছে, কি এটা? মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে এসব করে। কেন? তার বংশধররা বীরের বংশধর, তারা ফাইট করে নিজ নিজ পজিশনে যাবে। তারা কেন আরেকজনের অনুগ্রহ নিয়ে, সরকার অনুগ্রহ নিয়ে কেন যাবে সরকারি পোস্টে? দে হ্যাভ টু ফাইট, কারণ তারা ওই লিগাসি বহন করে, বীরের লিগাসি তাদের কাছে, বীরের রক্ত বহন করছে তারা। যাই হোক, এই যে 43তম বিশেষ শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত এক ভদ্রলোক, শারীরিক প্রতিবন্ধী, উনি হচ্ছেন উল্লাস পাল। ওনার হাত বাঁকা, পা বাঁকা, হাতে কোনো জোর পান না, পায়ে কোনো জোর পান না। তিনি শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। কীভাবে সুপারিশপ্রাপ্ত? তিনি কিন্তু এই প্রতিবন্ধী কোটায় না, রীতিমতো প্রতিদ্বন্দ্বিতায় এসে প্রতিযোগিতা করেই উনি এখানে আসছেন। তিনি বলছেন, স্বাভাবিক ও সুস্থ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে এত দূর এসেছি। হাত ও পা বাঁকা হওয়ার কারণে হাতে লিখতে সমস্যা হয়, ডান হাতে কোনো শক্তি পায় না, হাঁটতেও সমস্যা হয়। কিন্তু কখনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রতিবন্ধী কোটা নেওয়ার কথা চিন্তাও করিনি। দ্যাটস দ্য স্পিরিট। কোটা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক। মুক্তিযোদ্ধার বংশধররা এই প্রতিবন্ধী উল্লাস পালের কাছ থেকে শিক্ষা নিতে পারেন। জাকিবার এক গড উইমেনের কথা। ইনি সিঙ্গাপুরের বাসিন্দা, 54 বছরের নারী, উ মোহন।
উ মো হো। তিনি নিজেকে একজন দেবী বলে দাবি করছেন এবং ঈশ্বরের সাথে ডাইরেক্ট ওনার কানেকশন। এটা তিনি রটিয়ে ভক্ত জুটিয়ে ফেলছে ইন্ডিয়ায় এসে। তার বিরুদ্ধে অভিযোগ যে উনি তো ওই ভক্তদের কাছে টাকা পয়সা ইয়ে করে নিতেন, লুটে নিতেন আর কি বিভিন্ন কায়দায়। আবার উনি নাকি ভক্তদের ওই মলও খাওয়াইতেন। এই মল খাওয়াইয়ে ৪৪ কোটি রুপি উনি হাতিয়ে নিয়েছেন। তো মানে ওই ভক্তদের বোঝানো হতো যে তার আত্মাদের সাথে যোগাযোগ আছে, আত্মাদের সাথে তিনি যোগাযোগ করেন, আর ভক্ত বল তাকে প্রভু বলে রাখতে বাধ্য করেন ভক্তকুলকে। তাদের বোঝান যে তিনি দেবতা এবং আত্মার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভক্তদেরকে তাকে প্রভু বলে রাখতে বলেছিলেন। এটা হলো তার। এবং এই প্রভু তো প্রভুই, প্রভুর গু খাওয়াও আনন্দের। এবার আরেক প্রসঙ্গ, মানিকগঞ্জের জেলা যুবলীগের আহ্বায়ক ও মানিকগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক, উনি কর্মী সম্মেলনে সবাই বলছে কর্মীদের উপরে, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে পড়ে তাহলে আমরা পালাবো কোথায়? চমৎকার কথা বলছেন উনি। এই রাজা আরও বলেন, বিএনপি জামাত বিভিন্নভাবে তাদের দলকে সংগঠিত করার জন্য চেষ্টা করছে। আমরা নিজেরা যদি শক্তিশালী না হই, কর্মীদের যদি উজ্জীবিত না করি, এই সুযোগে বিএনপি জামাত আবার চাঙ্গা হয়ে যাবে। আর চাঙ্গা হয়ে উঠলে তখন কিন্তু আমাদের আবার ওই পুলিশ নির্ভর হয়ে চলতে হবে। তখন যদি পুলিশ নিরপেক্ষ হয়ে যায় তখন আমরা কোথায় পালাবো? উপলব্ধির জন্য মিস্টার রাজাকে ধন্যবাদ। রাজাকে রাজকীয় স্যালুট। এই পুলিশ সরকারের আমলে যে মজা হয়েছে তাতে যে সহসাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে সে আশা দূর করা হতো। মাছের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ। এই রাজার একটা উদাহরণ, টাঙ্গাইলের যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়ে 13 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ। মাছটিও জেলে স্থানীয় বাজারে নিয়ে যেয়ে বিক্রি করেন 15,000 টাকা দিয়ে। পরে সেই মাছটিকে 18,000 টাকায় কিনে নেন একজন পুলিশের সহকারী উপপরিদর্শক, মানে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, নট সাব ইন্সপেক্টর ইভেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর একটা মাছ কিনতেছে 18,000 টাকায়। বেনজিরের রেখে দেওয়া যোগ্য সন্তান বটে। যাক, ছোট্ট একটা সহকারে যোগ দিয়ে শেষ করি। দারোগা বাবু ওই চোর ধরে রেগে মেগে জিজ্ঞেস করল, বেটা তোর এত বড় সাহস, আমি রয়েছি এই থানায় আর হারামজাদা কিনা থানার সামনের বাড়িতে শীত কেটেছে, কেন রে হতভাগা? তো ওই চোর বলছে, হুজুর আমি নতুন চোর, এখনো ওই পিঠের অভ্যাসটা হয়নি, যদি ধরা পড়ি তাহলে আপনি এসে উদ্ধার করবেন, এই ভরসাই তো আমি এটা বেছে নিয়েছি। থ্যাংক ইউ, ভালো থাকবেন।